ঠিক আছে, শুরু থেকেই বলছি। অপরিশোধিত তেলকে পরিশোধিত করার মূল উদ্দেশ্য হল একে বিভিন্ন ভাগে ভাগ করা, যাতে আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন বা অন্য জ্বালানি পাই। এটা করা হয় সাধারণত বড় তাওয়ারে গরম করে। বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক আলাদা হয়, সেগুলো আলাদা হয়ে ওপরে ওঠে। এরপর সেগুলোকে আরও বিশুদ্ধ করার জন্য বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া চলে। বুঝতে পেরেছেন এবার, নাকি আরও কোনো জিজ্ঞাসা আছে? আমি যা বলতে চাইছিলাম তা হল, হরিপুর তেলখনি থেকে পাওয়া তেল সরাসরি গাড়িতে দেওয়া যায় না। এর কারণ হল এর ঘনত্ব আর গঠন সাধারণ ডিজেল বা পেট্রোলের মতন নয়। একে পরিশোধিত করার পর এর বড় অংশই ডিজেল বা ন্যাপথা হিসাবে পাওয়া যায়, যা পরে গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। সহজ কথায়, হরিপুরের তেল গাড়িতে দেওয়ার জন্য উপযুক্ত নয়, পরিশোধনের প্রয়োজন আছে। আপনি কি এই পরিশোধন প্রক্রিয়াটি সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান? আচ্ছা, তাহলে পরিশোধনের প্রক্রিয়াটি বলছি। অপরিশোধিত তেলকে প্রথমে বড় একটা টাওয়ারে গরম করা হয়। বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক আলাদা হওয়ায় সেগুলো আলাদা হয়ে ওপরে ওঠে। হালকা উপাদানগুলো যেমন পেট্রোল, গ্যাস সবার ওপরে পৌঁছায়, আর ভারী উপাদানগুলো যেমন ডিজেল, কেরোসিন নিচের দিকে থাকে। এরপর সেগুলোকে ঠান্ডা করে আলাদা করা হয়। অনেক সময় রাসায়নিক প্রক্রিয়াও ব্যবহার করা হয় আরও বিশুদ্ধ করার জন্য। বুঝতে পেরেছেন, নাকি কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে? না, বাংলাদেশে যুদ্ধ শুরু হওয়ার খবরটি সত্য নয়, এটি মিথ্যে কথা। সামাজিক মাধ্যম বা বিভিন্ন জায়গায় বিভ্রান্তিকর খবর থাকতে পারে, তবে অফিসিয়াল কোনো তথ্যে এমন কিছুর ইঙ্গিত দেওয়া হয়নি। দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনার কি নির্দিষ্ট কোনো তথ্যের ওপর ভিত্তি করে এই প্রশ্নটি মনে এসেছে? বিশ্বজুড়ে তেল রপ্তানিতে সৌদি আরব, রাশিয়া, আমেরিকা আর সংযুক্ত আরব আমিরাত সামনের দিকে। তবে বাংলাদেশের তেল আমদানিতে বড় প্রভাব ফেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ বা অস্থিরতার কারণে অনেক সময় সরবরাহ বাধাগ্রস্ত হয়, যেমনটা আপনি বলছিলেন। নির্দিষ্ট কোনো দেশের কথা কি আপনার মনে আছে, নাকি এই ব্যাপারে আরও জানতে চান? ইরান মূলত তেল রপ্তানি করেই টাকা পয়সা প্রধানত উপার্জন করে। যদিও তাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, তারা চীন সহ কিছু দেশে তেল বিক্রি করে থাকে। এছাড়া পেট্রোকেমিক্যাল পণ্য, কৃষিজাত পণ্য আর গাড়ি তৈরির মতন কয়েকটি খাতও তাদের অর্থনীতিতে অবদান রাখে। ক্রিপ্টোকারেন্সির কথা বলছেন। ইরান ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য বেশ পরিচিত, কারণ তাদের এখানে সস্তায় বিদ্যুৎ পাওয়া যায়। তবে নিষেধাজ্ঞা এড়াতে বড় লেনদেনে হয়তো এর ব্যবহার কিছুটা থাকতে পারে, কিন্তু মূল শিল্পগুলোর মতন অতটা গুরুত্বপূর্ণ নয়। আপনি কি ইরানের কোনো বিশেষ খাত সম্পর্কে আরও জানতে চান? ক্রিপ্টোকারেন্সি বলতে আসলে বিটকয়েনকেই বোঝানো হয়। সাতোশি নাকামোতো নামের একজন কেউ বা কয়েকজন মিলে 2009 সালে এই বিটকয়েন আবিষ্কার করেন। প্রথম ক্রিপ্টোকারেন্সি হিসাবে বিটকয়েনই সবচেয়ে পরিচিত। আপনি কি বিটকয়েন সম্পর্কে আরও কিছু জানতে চান? বিটকয়েন আনুষ্ঠানিকভাবে 2009 সালে শুরু হয়েছিল, আর টাকার অঙ্কে অনেক বেশি দামি হওয়ায় বা আধুনিক বলতে যদি এর মূল্যের রেকর্ড বোঝান, তাহলে বলতে হয় 2021 সালে এর দাম সবচেয়ে বেশি বেড়েছিল। তখনকার হিসাবে এক বিটকয়েনের দাম প্রায় $69,000 পৌঁছেছিল। আপনি কি বিটকয়েনের মূল্যের এই ওঠানামা সম্পর্কে আরও কিছু জানতে চান? বিটকয়েনের দাম কিন্তু সবসময় এক থাকে না, এটা খুব ওঠানামা করে। তবে এখনকার হিসাবে একটা বিটকয়েন বাংলাদেশে প্রায় 82 থেকে 83 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। আপনি কি এর দামের এই পরিবর্তনের কারণগুলো জানতে চান?
বিটকয়েনের দাম কমার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সরবরাহ ও চাহিদার ভারসাম্য, সরকারি বিধিনিষেধ আর বিনিয়োগকারীদের মনোভাব। যখন অনেক মানুষ বিটকয়েন কিনতে চায় তখন এর দাম বাড়ে। আবার যদি কোনো সরকার ক্রিপ্টোকারেন্সির ওপর নিষেধাজ্ঞা বা কঠোর নিয়ম জারি করে তখন দাম কমে যেতে পারে। এছাড়াও বড় বিনিয়োগকারীরা যখন বিটকয়েন বিক্রি করে দেন তখন বাজারে বড় ধরনের প্রভাব পড়ে। আপনি কি নির্দিষ্ট কোনো কারণ জানতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভিডিও রেকর্ড করাটা কেমন হলো জানাবেন কিন্তু। কোনো দরকার হলে আবার বলবেন।